হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে অ্যামোনিয়া অর্থাৎ আজকে আমরা শেষ লেকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিস নিয়ে আলোচনা করব, তার সাথে ব্যবহার এবং হেবার প্রসেস নিয়ে আলোচনা করব অ্যামোনিয়ার। অর্থাৎ এই যে কেমিক্যাল প্রপার্টিস, আগের দিন আমরা আলোচনা করেছিলাম কেমিক্যাল প্রপার্টিস নিয়ে, আজকে কতগুলো বাকি রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে পরে অ্যামোনিয়া কী কী পাওয়া যাবে, অর্থাৎ অ্যামোনিয়া যদি কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে তখন সেটা থেকে আমরা কী পাবো বা কী হতে পারে সেটা আমরা আজকে দেখব। তার সাথে সাথে দেখব যে নেলসার বিক্রিয়া কী বা নেলসার বিকারক কী, হেবার পদ্ধতি কী, এবং এই যে অ্যামোনিয়ার ব্যবহারগুলো কী কী, কোথায় ব্যবহার করা হয়, এর ক্ষতিকারক দিক কোনগুলো, ঠিক আছে, কী কী ক্ষতি করে আমাদের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো যে বলেছে কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ কপার সালফেট দ্রবণের সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে কী উৎপন্ন হবে। তো এই যে কপার সালফেট, সবাই জানো যে কপার সালফেটের সংকেত কে CuSO4, তাই তো, অর্থাৎ কপার সালফেটের সংকেত কে CuSO4। তো CuSO4 যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, CuSO4 সাধারণত কার সাথে বিক্রিয়া করে, মানে জলীয় অ্যামোনিয়া, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে গেলে কি বোঝায়, জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে গেলে অ্যামোনিয়া যদি জলের উপস্থিতিতে, অর্থাৎ অ্যামোনিয়া প্লাস জল এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করে, NH4OH, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়া হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তো এই যে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড CuSO4 সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, দেখো যে CuSO4, ঠিক আছে, আর NH4OH এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, NH4SO4, ঠিক আছে, অর্থাৎ এখানে আমি কি পাচ্ছি, অ্যামোনিয়া সালফেট পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ আমার এখানে উৎপন্ন হচ্ছে এবং তার সাথে সাথে আমরা কি পাবো, CuOH, ঠিক আছে, অর্থাৎ কপার হাইড্রোক্সাইডের মানে দ্রবণ পাবো, ঠিক আছে, অর্থাৎ কপার হাইড্রোক্সাইডের আমরা কি পাচ্ছি, এখানে আমাদের কি কি তৈরি হচ্ছে, দ্রবণ তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়াম দ্রবণ, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ উৎপন্ন হচ্ছে এবং এখানে কি হচ্ছে, কপার হাইড্রোক্সাইডের দ্রবণ পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের বিক্রিয়া, অর্থাৎ কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যামোনিয়াম সালফেট দ্রবণ সৃষ্টি করে, ঠিক আছে, অ্যামোনিয়া সালফেট দ্রবণ সৃষ্টি করে। আর এটা হচ্ছে কি গাঢ় নীল বর্ণের, ঠিক আছে, এটা হচ্ছে কি নীল বর্ণের। তো এটা গেল আমাদের কি কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে পরে সেটা কি উৎপন্ন করে। তো এরপরে যেটা রয়েছে মানে যেটা হচ্ছে যে নেলসার বিকারক, ঠিক আছে। তো এই যে নেলসার বিকারক কি, সেটা হচ্ছে যে নেলসার বিকারক হচ্ছে যে মানে K2HgI4, ঠিক আছে, অর্থাৎ K2 হচ্ছে কি মানে K ফর পটাশিয়াম, আর Hg হচ্ছে মার্কারি এবং I4 হচ্ছে আয়োডিন, ঠিক আছে। তো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে যদি আমার কি থাকে, KOH বা NaOH, ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা ক্ষার যদি উপস্থিত থাকে তাহলে এই দুটো মিলে যে দ্রবণটা সৃষ্টি করে সেই দ্রবণটাকে কি বলা হয়, নেসলার বিকারক বলা হয়, ঠিক আছে। অর্থাৎ নেসলার বিকারক আমি কাকে বলবো, নেসলার বিকারক, ঠিক আছে। নেসলার বিকারক কি তাহলে আমরা বলবো, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে ক্ষারীয় মানে দ্রবণ, ঠিক আছে, ক্ষারীয় KOH বা NaOH যে কোনো একটা দ্রবণ, এই দুটো মিলে, অর্থাৎ এই দুটো মিলে যে দ্রবণ তৈরি করছে সেটাই হচ্ছে কি নেসলার বিকারক, অর্থাৎ এদের দুটোকে আমরা কি বলছি, নেসলার বিকারক বলছি। তো নেসলার বিকারকের সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া ঘটে তাহলে কি উৎপন্ন হবে, দেখো যে নেসলার বিকারক আমরা কি পেলাম, K2HgI4, ঠিক আছে, অর্থাৎ পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে কি থাকছে, KOH থাকছে, তার সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে এখান থেকে উৎপন্ন হবে NH2HgOH, ঠিক আছে, অর্থাৎ এই যে যেটা পেলাম এটা হচ্ছে যে মানে এখানে দেখো যে NH2, ঠিক আছে, অর্থাৎ এখানে আমার আয়োডাইড অফ মিলার্স পাওয়া যাবে এবং তার সাথে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে এবং KI উৎপন্ন হবে, ঠিক আছে। তো এইটা উৎপন্ন হবে, তো এইটা যেটা পেলাম এটার নামটা কি, আয়োডাইড অফ
আয়োডাইড অফ মিলনাস, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। তো যদি নেসলার বিকারকের সাথে কি উৎপন্ন হচ্ছে, এখানে আমি কি পাচ্ছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি পাচ্ছি, যোগ করলে পরে তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হচ্ছে এখানে। অর্থাৎ এই যে নেসলার বিকারকটা তাহলে বুঝতে পেরেছো যে এখানে কি প্রশ্ন আসতে পারে যে নেসলার বিকারক কি বা কাকে বলা হয়। তখন আমি কি বলবো যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে মানে ক্ষার বা যে কোনো ক্ষারীয় দ্রবণ যদি মিশ্রিত থাকে তখন যে দ্রবণটা উৎপন্ন করবে সেই দ্রবণকে কি বলবো, নেসলার বিকারক বলবো, ঠিক আছে। আর বিক্রিয়াটা এরকমভাবে দিয়ে দিবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব, তাহলে এটাই ছিল আমাদের দুটো বাকি ছিল, অর্থাৎ নেসলার বিকারক এবং কপার সালফেটের সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে, এটা বাকি ছিল। এরপরে হচ্ছে যে ব্যবহার, ঠিক আছে, অর্থাৎ এর ব্যবহারটা কেমন হবে। তাহলে এই যে আমরা কি করতে পারি, অ্যামোনিয়ার ব্যবহার যদি আমরা দেখি, ঠিক আছে, অ্যামোনিয়া কোথায় কোথায় ব্যবহার হয়। অ্যামোনিয়া দেখেছো বিভিন্ন রকমের সারের গায়ে, অর্থাৎ বিভিন্ন রকম সার যেগুলো পাই, ঠিক আছে, সারের প্যাকেটের গায়ে দেখবে লেখা থাকে অ্যামোনিয়া যুক্ত সার, ঠিক আছে। তো অ্যামোনিয়া বিভিন্ন রকমের সার তো প্রস্তুত করতে ওখানে কাজে লাগে, যেমন অ্যামোনিয়া নাইট্রেট বা অ্যামোনিয়া সালফেট বা বিভিন্ন রকমের জৈব সার, ইউরিয়া তৈরি করতে। ইউরিয়া সাধারণত কি সংকেত, CONH2 ঠিক আছে, NH2 তাহলে এখানে দেখো হচ্ছে অ্যামোনিয়া রয়েছে, তাহলে ইউরিয়া প্রস্তুত করতেও কিন্তু আমাদের অ্যামোনিয়া লাগে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন রকমের অজৈব সার, এটা হচ্ছে কি একটা জৈব সার, তাই তো, জৈব সার। তারপরে বিভিন্ন রকমের অজৈব সার বলতে গেলে অজৈব সার, ঠিক আছে, অজৈব সার বলতে গেলে আমাদের হচ্ছে অ্যামোনিয়া নাইট্রেট NH4NO3, ঠিক আছে, অ্যামোনিয়া নাইট্রেট, তারপরে অ্যামোনিয়া ফসফেট, তারপরে হচ্ছে কি অ্যামোনিয়া সালফেট, এইগুলো কি অজৈব সার। তাহলে জৈব সার অজৈব সার দুটোতেই আমাদের কি লাগছে, অ্যামোনিয়া প্রধান মানে মৌল হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে কি অ্যামোনিয়া দরকার হচ্ছে। তাহলে বিভিন্ন রকমের ওষুধ তৈরিতেও আমাদের কি হয়, অ্যামোনিয়া লাগে। তারপরে আমরা কি দেখেছিলাম যে অ্যামোনিয়া হচ্ছে কি একটা শীতল, তাই তো, শীতলীকরণের জন্য অ্যামোনিয়া আমাদের কি হচ্ছে প্রয়োজন হচ্ছে। তো বিভিন্ন রকমের কাজে আমাদের কি হচ্ছে, অ্যামোনিয়া দরকার হচ্ছে। তো এর কি কোনো ক্ষতিকর প্রভাব নাই, এই কিন্তু চোখের ক্ষতি করে, ঠিক আছে, অর্থাৎ আমাদের চোখের পক্ষে খুব ক্ষতিকারক। তো অ্যামোনিয়ার হাত থেকে, অর্থাৎ যেখান থেকে দেখবে যে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে, তো সেইখান থেকে দূরে সরে থাকবে। কারণ কি, অ্যামোনিয়া আমাদের চোখে সব থেকে বেশি ক্ষতি করে এবং তার সাথে সাথে আমাদের কি করে, দেহের যে ফুসফুস সেই ফুসফুসেরও ক্ষতি করে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব যে হেবার পদ্ধতি কি, ঠিক আছে, হেবার পদ্ধতি বা হেবার প্রসেস। তো হেবার প্রসেস হচ্ছে কি, এটা কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের জন্য আমাদের এই পদ্ধতিটা লাগে, ঠিক আছে, অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের জন্য কি হয়, যে পদ্ধতিটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি হেবার পদ্ধতি। তো হেবার পদ্ধতি হচ্ছে কি সেই পদ্ধতি, অর্থাৎ এখানে আমরা যদি দেখি হেবার পদ্ধতিটা, তাহলে এখানে হচ্ছে যে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন আর তার সাথে কি থাকবে, হাইড্রোজেন, এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি রিভার্সিবল পদ্ধতি, অর্থাৎ এই দুটো মিলে অ্যামোনিয়া তৈরি হতে পারে, আবার অ্যামোনিয়া থেকেও এই দুটো কিন্তু আবার আসতে পারে। তো এখানে দেখো যদি ব্যালেন্স করি তাহলে কি হচ্ছে, 3টে হাইড্রোজেন, তাহলে আমি যদি এখানে 2টো বসাই তাহলে 3 2 6টা হয়ে যাচ্ছে, এখানে 3টে হাইড্রোজেন, তাহলে হয়ে গেল ব্যালেন্স। তাহলে এখানে দেখো যে কি হচ্ছে, এখানে আমার এক আয়তনের কি নাইট্রোজেন আর 3 আয়তনের আমার কি লাগছে, হাইড্রোজেন লাগছে, তাই তো। তাহলে 1 আয়তন এবং 3 আয়তন মিলে কি তৈরি করছে, 2 আয়তনের আমাদের অ্যামোনিয়া তৈরি করছে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। তো এগুলো সবগুলোই গ্যাস, ঠিক আছে, সবগুলোই গ্যাস। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তনের হাইড্রোজেন মিলে 2 আয়তনের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এর সাথে কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের কি তৈরি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। তো এই যে পদ্ধতিটা, অর্থাৎ এই যে শিল্প উৎপাদনের সাহায্যে যেটা করা হচ্ছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি হেবার পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা অ্যামোনিয়া উৎপাদনের যে পদ্ধতি সেটা হচ্ছে যে হেবার পদ্ধতি।
তো এখানে যে কন্ডিশনগুলো থাকে অর্থাৎ এই যে বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য দেখো যে এই যে জায়গাটাতে অর্থাৎ বিক্রিয়ক যত মানে কত মোল বিক্রিয়ক আছে, তাহলে বিক্রিয়ক যদি আমি দেখি, তাই না, বিক্রিয়ক যদি আমি দেখি তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে কী হচ্ছে দেখো 1 ইন্টু মানে এখানে কত মোল আছে, 1 মোল আছে, আর এখানে কত মোল আছে, 3 মোল রয়েছে, তাই তো, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন। তাহলে এখানে 1 মোল প্লাস 3 মোল না, তাহলে কত হচ্ছে, প্রায় 4 মোল হচ্ছে, তাই তো, এখানে কত হচ্ছে 4 মোল। আর এই জায়গাতে কত মোল আছে, 2 মোল আছে, তাই তো। তাহলে দেখো যে বেশি থেকে কমে যদি নিয়ে যেতে হয় বিক্রিয়াটা সম্পন্ন করতে হয় তাহলে কি কি করতে হবে, তাহলে এখানে আমাকে নিশ্চয়ই প্রেসার দিতে হবে, তাই তো, প্রেসার দিতে হবে। এবং এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে যুক্ত করার জন্য আমাদের কি দরকার হয়, টেম্পারেচার দরকার হয়। তো টেম্পারেচারের পরিমাণটা কত হচ্ছে, এখানে যে টেম্পারেচার লাগবে সেটা হচ্ছে কি মিডিয়াম টেম্পারেচার, যেটা 550 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ঠিক আছে। অর্থাৎ এই যে টেম্পারেচারটা এটা হচ্ছে কি খুব বেশিও নয় খুব কমও নয়, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি মাঝামাঝি টেম্পারেচার, অর্থাৎ মাঝারি টেম্পারেচারের দরকার হবে। তাহলে কন্ডিশানগুলো যদি আমি দেখি অর্থাৎ কী কী লাগছে, তাহলে বিক্রিয়ক আমার কত মোল হচ্ছে, 4 মোল হচ্ছে, আর এখানে কত হচ্ছে 2 মোল। তাহলে বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আমার কী লাগছে, প্রথমত তাপমাত্রা লাগছে, তাই তো, তাপমাত্রা কত তাপমাত্রা লাগবে, 550 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর কি হচ্ছে দেখো এখানে কি আমার 4 মোল থেকে 2 মোলে নিয়ে যেতে হচ্ছে, তার মানে কি আমাকে প্রেসার দিতে হবে, তাই তো, অর্থাৎ মানে চাপ দিতে হবে। তাহলে চাপটা কত, 200 অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ। তাহলে এটা হচ্ছে কি চাপ প্রয়োগ করতে হবে। এবং এই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য তাহলে আমার কি হচ্ছে, এইখানে আমার কত আয়তনে লাগছে, তাহলে এখানে আমাদের নাইট্রোজেন লাগছে 1 আয়তন এবং 3 আয়তনে কী লাগছে, হাইড্রোজেন লাগছে। তাহলে বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কত আয়তনে, অর্থাৎ নাইট্রোজেন টু হাইড্রোজেনের অনুপাত কত লাগবে, 1:3 আয়তন, তাই তো, এটা হচ্ছে কি আয়তন। তাহলে এই যে আয়তনে আমি পাচ্ছি, আয়তনটা কত হচ্ছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের আয়তন, তাহলে 1:3 অনুপাতে নিতে হবে, তাই তো। এবং এই বিক্রিয়াটা ঘটানোর জন্য লোহা চূর্ণ অর্থাৎ ক্যাটালিস্ট অনুঘটক হিসাবে কী নেওয়া হয়, লোহা চূর্ণ নেওয়া হয়, ঠিক আছে। অনুঘটক হিসাবে কী নেওয়া হয়, অনুঘটক, ঠিক আছে, অনুঘটক হিসাবে লোহার চূর্ণ নেওয়া হয়, লোহা চূর্ণ। এবার অনুঘটকের কাজ কি তোমরা সবাই জানো যে অনুঘটক কী করে, বিক্রিয়াটাকে সম্পন্ন হতে সহায়তা করে, তাই তো, অর্থাৎ বিক্রিয়ার বেগটাকে কমায় বা বিক্রিয়ার বেগটাকে বাড়ায়। আবার কখনো কখনো কী করে, এই যে অ্যামোনিয়া থেকে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে নিয়ে আসতে কিন্তু ক্যাটালিস্ট উপকার করে অর্থাৎ কাজ করে। তো এই যে কাজ করছে, তাহলে এখানে দেখো যে তোমার প্রশ্ন মানে মনের মধ্যে আসতে পারে যে এখানে তো আমার টেম্পারেচার, এখানে আমি টেম্পারেচার পাচ্ছি, বিক্রিয়া সম্পূর্ণ হলো, টেম্পারেচার উৎপন্ন হলো, কত টেম্পারেচার উৎপন্ন হলো, মানে এখানে কত এনার্জি উৎপন্ন হচ্ছে, 22.4 কিলো ক্যালোরি। তো এই যে আমাদের মানে এনার্জি উৎপন্ন হচ্ছে অর্থাৎ কি আমাদের হিট উৎপন্ন হচ্ছে, তো আমি এখানে হিট কেন দেবো, তো হিট এখানে আমার প্রয়োজন হচ্ছে, তার কারণ হচ্ছে কি এই যে দুজনকে যখনই আমাকে একজোট করতে হবে তখন আমাকে কী করতে হবে, হিট দিতে হয় কিছু পরিমাণে, ঠিক আছে। তো সেই হিটের পরিমাণটা কত, এখানে মাঝামাঝি হিট দরকার হচ্ছে, অর্থাৎ 550 ডিগ্রি সেন্টিগ্রেড হিটের প্রয়োজন হচ্ছে। তো এই যে অনুঘটকটা কি করছে, এদের দুজনের মধ্যে বিক্রিয়া ঘটাতে মানে দ্রুত বিক্রিয়া ঘটাতে সহায়তা করছে। তাহলে অনুঘটক লাগবে আমার কি, লোহা চূর্ণ লাগবে। আর কি দরকার হচ্ছে, এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যাতে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন রয়েছে এদের মাঝখানে যাতে অন্য কোনো অপদ্রব্য মিশ্রিত না থাকে। অপদ্রব্য মিশ্রিত থাকলে পরে কি হবে, ধরে না অপদ্রব্য কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রয়েছে, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড যদি মিশ্রিত থাকে তাহলে কি হবে, কি প্রবলেমটা হবে দেখো, যে এই যে অনুঘটকটা আমরা ব্যবহার করলাম লোহা চূর্ণ, ঠিক আছে, লোহা চূর্ণ বা মলিবেডেনাম, তাহলে এই যে লোহা চূর্ণগুলো কী হচ্ছে, অর্থাৎ যে অনুঘটকটা ব্যবহার করছি এই যে অপদ্রব্যগুলো কী করবে, এই যে লোহা চূর্ণ অর্থাৎ ক্যাটালিস্টের মানে ক্রিয়াশীলতা অর্থাৎ কার্যক্ষমতাকে কী করবে, কমিয়ে দেবে, ঠিক আছে। তো কার্যক্ষমতাকে কমিয়ে দেয়, সেই জন্য কী থাকে, যাতে না থাকে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এইগুলো হচ্ছে কি হেবার পদ্ধতির প্রসেস অর্থাৎ মানে কন্ডিশন অর্থাৎ মানে শর্ত আর কি। তো এগুলো গেল। এরপরে যেটা হচ্ছে যে আমি এই যে পদ্ধতিটা আমার কী হলো, অ্যামোনিয়া তো তৈরি হলো, এবার অ্যামোনিয়াটাকে আমি সংগ্রহ করব কি করে। তো সংগ্রহ করার জন্য আমরা কি জানি যে অ্যামোনিয়া জলে অতি পরিমাণে দ্রাব্য, তাই তো। তাহলে আমি যদি নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া তিনটেকে যদি আমি জলে দ্রবীভূত করি, ঠিক আছে, জলে দ্রবীভূত করি, তাহলে সহজে আমি কি করতে পারি, দুটোর মধ্যে মানে সবগুলোকে আলাদা করে নিতে পারি, তাই তো। তাহলে এখানে দেখো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কী হয়, জলে দ্রবীভূত হয় না,
তাহলে নাইট্রোজেনও জলে দ্রবীভূত হয় না, হাইড্রোজেনও জলে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যামোনিয়া কি অতি সহজে জলে দ্রবীভূত হয়ে যায়, তাই তো, অতি সহজে দ্রবীভূত হয়ে যায়। তাহলে জলে যদি আমি ডুবিয়ে দিই তাহলে কি হবে, অ্যামোনিয়াকে আমি আলাদা করে নিতে পারবো, ঠিক আছে। আবার কি হয়, লিকুইফাই করলে পরে অর্থাৎ কনডেনসেশনের ফলে, লিকুইফাইংয়ের ফলে আমরা কি করতে পারি, অ্যামোনিয়াটাকে সংগ্রহ করতে পারি। তো এখানে শুধুমাত্র মনে রাখবে একটা পদ্ধতি, যে জলে দ্রবীভূত করে আমি কি করতে পারি, অ্যামোনিয়াকে সংগ্রহ করতে পারি। কেন কি, কারণ অ্যামোনিয়া হচ্ছে কি জলে অতিমাত্রায় দ্রব্য, তাহলে অতিমাত্রায় দ্রব্য হওয়ার জন্যই এখান থেকে আমি কি পাচ্ছি, অ্যামোনিয়াটাকে সংগ্রহ করে নিতে পারবো খুব সহজেই। আর এই যে বিক্রিয়াটা ঘটছে, অর্থাৎ হেবার পদ্ধতিতে যে বিক্রিয়াটা ঘটছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, তো এই পদ্ধতিটা মানে কোন ধরনের পদ্ধতি হবে, তাহলে এখানে দেখো যে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি এক্সোথার্মিক প্রসেস, তাই তো। এখানে যে পদ্ধতিতে তাপ উৎপন্ন হয় সেটাকে কী বলা হয়, এক্সোথার্মিক বলা হয়। তো এইগুলো হচ্ছে কি আমাদের অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। তাহলে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের জন্য অর্থাৎ এখানে আমাকে লোহা চূর্ণ অনুঘটকের বা আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে মানে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে কি হেবার পদ্ধতি। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, আমি সলভ করে দেবো। তাহলে আমাদের আজকে অ্যামোনিয়া চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো থ্যাংক ইউ।